দর্শক চলুন একটু গল্প করি। একটা সুন্দর গল্প তৈরি হয়েছে। সেই গল্পটা প্রথম আলো ডেইলি স্টারে যে হামলা হলো, ভাঙচুর হলো এবং লুটপাট হলো, সেই পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে। প্রথম আলো ভাঙচুরের পরে লুটপাটের কিছু ছবি ছড়িয়ে পড়েছিল। কেউ প্রথম আলো ডেইলি স্টার থেকে আইসক্রিম চুরি করে খাচ্ছে, কেউ সয়াবিন তেলের জারকিন নিয়ে চলে যাচ্ছে, কেউ কম্পিউটারের মনিটর সাউন্ড বক্স নিয়ে যাচ্ছে, আর কেউ গোপনে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে। সাথে ডেইলি স্টার ভবন থেকে আমরা দেখেছি মেয়েদের ব্যবহৃত বিভিন্ন প্রসাধনী সামগ্রীও কেউ কেউ লুট করে নিয়ে যাচ্ছে। লুটের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল ডেইলি স্টার ভবন। বিশেষ করে প্রথম আলো থেকেও লুটপাট করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই লুটপাট করা জিনিসগুলো দিয়ে পরবর্তীতে কি হয়েছে এবং লুটপাট করা টাকাগুলো দিয়ে কি করেছে লুটপাটকারীরা, সেই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে পুলিশের রিপোর্টে। ইতিমধ্যেই হয়তো ব্যাপারগুলো কিছুটা আপনারা জেনে ফেলেছেন, তবে এই ব্যাপারের একটু গভীরে যেতে চাই যে লুটপাট করা টাকা দিয়ে কারা টিভি কিনলো, কারা ফ্রিজ কিনলো, কিভাবে এটা সম্ভব হলো, লুটপাটের প্রেক্ষিতে আর কি বলা হচ্ছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সুন্দর একটা গল্পের কথা। প্রথম আলো ডেইলি স্টার থেকে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের টাকা দিয়ে কি হয়েছে, গণমাধ্যম চাঞ্চল্যকর একটা তথ্য তুলে ধরেছে এবং সেটা পুলিশের বরাত দিয়েই তুলে ধরেছে। সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের লুটের টাকায় কেনে টিভি ফ্রিজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ছবিটা আবার আপনারা দেখে নিন, যেখানে সমকাল অতি মানবিক হয়ে, অতি মানবতা দেখিয়ে এই লুটপাটকারী সন্ত্রাসীদের ফেসগুলো ব্লার করে দিয়েছে, যেন ফেসগুলো চেনা না যায়। এই লুটপাটকারী সন্ত্রাসী জঙ্গি এদের ফেসগুলো ব্লার করে দিয়ে গণমাধ্যম কি বার্তা দিতে চাইছে? গণমাধ্যমকে এই বার্তা দিতে চাইছে যে লুটপাটকারীদের চেহারা যেন সারা দেশের মানুষ দেখতে না পারে, তাদের যেন চিনতে না পারে। তারা চিনলে মহা সর্বনাশ হয়ে যাবে, কারণ এই আন্দোলনকারীরা দেশের একটা বড় উপকার করেছে এবং দেশের এই 2025-এর মুক্তিযোদ্ধা তারা, তাদের চেহারা নেগেটিভভাবে উপস্থাপন করা যাবে না। সেটা কি বলতে চাইলো গণমাধ্যম? প্রশ্নটা কিন্তু জেগেছে ব্যক্তিগতভাবে আমার কাছে। খবরে কি বলা হচ্ছে? খবরে বলা হচ্ছে রাজধানীর প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় 17 জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে এক ব্যক্তি একাই লুট করেছেন 1.5 লাখ টাকা, যা দিয়ে তিনি পরে কিনেছেন টিভি এবং ফ্রিজ। কি অসাধারণ কথা! প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি ও ডিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে এই ঘটনায় লুট হওয়া 50,000 টাকা সহ কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ নাইম। 26 বছর বয়স্ক এই ব্যক্তি। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। টাকা লুট করে চলে গেছে গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছে তিনি 1,23,000 টাকা লুট করেছেন। কি ভয়াবহ! এই অর্থ দিয়ে মোহাম্মদপুর থেকে তিনি একটি টিভি ও ফ্রিজ কিনেছেন। প্রেস উইং জানিয়েছে এই সামগ্রী জব্দ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে গ্রেপ্তারকৃত বাকিরা হলেন আকাশ আহমেদ সাগর, আব্দুল আহাদ, মোহাম্মদ বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, সোহেল রানা, মোহাম্মদ হাসান, রাসেল ওরফে শাকিল, আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, শান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে 31 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের বাসভবনে কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে 3 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। প্রেস উইং জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য আইনে ঢাকার বিভিন্ন জায়গায় 13টি মামলা আছে।
এই তেরো মামলার আসামি প্রথম আলো লুট করতে গিয়েছিল এবং ডেইলি স্টার লুট করতে গিয়েছিল এবং এই হচ্ছে অবস্থা। তাকে গ্রেপ্তার করা হয় কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে। একই এলাকা থেকে গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2টি মামলা আছে। সংবাদ সম্মেলনে ডিএমপি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উস্কানি দিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে। কিভাবে আনবেন? যারা উস্কানি দিয়েছে তাদের তো আপনারাও চেনেন, আমরাও চিনি, সবাই চেনেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি ইতিপূর্বে নেওয়ার কোনো ঘটনা ঘটেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা ওপেন স্ট্যাটাস দিল প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি ভেঙে ফেলতে হবে, গুড়িয়ে ফেলতে হবে, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদেরকে আপনারা চেনেন না? চেনেন তো। যেহেতু চেনেন সেহেতু এখন পর্যন্ত যেহেতু গ্রেপ্তারের ঘটনা কিংবা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে এই কর্মকাণ্ডগুলো করেছে তাদের সামাজিক অ্যাকাউন্ট নষ্ট করা, ইউটিউব চ্যানেল নষ্ট করা, এই ব্যাপারগুলো তো এখন পর্যন্ত দেখা যায়নি। তাহলে এই যে এত বড় একটা কাণ্ড ঘটলো, এই কাণ্ড ঘটার পরে সাংবাদিক নুরুল কবির যে চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকারে, যিনি সম্পাদক পরিষদেরও সভাপতি, চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকারে যে অভিযোগ করলেন যে এই ঘটনায় প্রথম দিকে উপদেষ্টাদের ফোন দিয়ে যে আন্তরিকতা আমি দেখেছিলাম, ঘটনার 2.5 ঘন্টা পরে এসে আমার মনে হয়েছে যে সেই আন্তরিকতা আর তাদের মধ্যে ছিল না। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই সরকারের মধ্যকার কেউ অথবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। এই যে ভয়াবহ অভিযোগ নুরুল কবির করছেন, এর ব্যাকগ্রাউন্ডে তো একটু যেতে হবে। সরকারের বিরুদ্ধে এত বড় অভিযোগ তিনি যখন করছেন তখন সরকারকে আরও বেশি স্বতঃস্ফূর্ত, আরও বেশি উদ্যোগী হয়ে এই ব্যাপারের একটা ফয়সালা করা তো উচিত। যদি এই ব্যাপারে ফয়সালা না হয় এবং মূল অপরাধীরা যারা এটার পেছনে মূল গডফাদার, তারা যদি শাস্তির আওতায় না আসে, তাহলে কি এই ঘটনা বাংলাদেশে থামানো যাবে, নাকি এরপরে সিরিয়ালে আরও কেউ যুক্ত হবে? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। দর্শক, যে মজার গল্প আমরা শুনলাম, প্রথম আলো, ডেইলি স্টার লুটপাট করে টিভি, ফ্রিজ কিনছে দেদারসে এই সন্ত্রাসীরা, এরপরে আর বাংলাদেশে কি হতে বাকি থাকলো তাহলে হিসাব করে দেখতে হবে ক্যালকুলেটর নিয়ে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।